এই সন্ধ্যাকালীন ভোজের আয়োজন কোনো সাধারণ আড্ডা নয়, বরং একটা গুরু রহস্যের জট খোলার পটভূমি। আড্ডার মূল কেন্দ্রবিন্দুতে বসে আছে আবির আর ইভাদ। তাদের চোখে মুখে একটানা উত্তেজনা আর একরোখা জেদ। পরিবারের দীর্ঘদিনের চেপে রাখা যত রহস্য, যত গোপন শত, সব আজ তারা জেনেই ছাড়বে। গুরুজনেরা অনেক চেষ্টা করেছিলেন পরিস্থিতি সামাল দিতে, বলেছিলেন, কিন্তু তরুণ রক্ত কি আর এত সহজে মানে? আবির আর ইবাদের অনড় জেদের কাছে পর্যন্ত আজ হার মানতে বাধ্য হলেন বাড়ির বড়রা। আর কোনো লুকোচুরি নয়, আজ সব সত্য প্রকাশ পাবে। এই সত্যেই বসেছে এই গম্ভীর আসর। এই থমথমে ভিড়ের মাঝে এক কোণে বসে আছে বেচারা ইরফান। তার ভেতরের ঝড়টা বাইরের কেউ টের পাচ্ছে না। সে যে এই পরিবারের সব সত্য আগে থেকেই জানে, সেই খবরটা বাকি সদস্যদের কাছে এখনো গোপন। এক অদ্ভুত দৈত্য চরিত্রে অভিনয় করে যেতে হচ্ছে তাকে, যতক্ষণ না তার আসল মুখোশটা সবার সামনে খসে পড়ছে। ততক্ষণ এই নির্বিকার থাকার নাটক তাকে চালিয়ে যেতেই হবে। ইরফান খুব ভালো করেই জানে, আজ যদি সব সত্য অনাবৃত হয়ে যায়, তবে তার বাঁচার আর কোনো পথ থাকবে না। সব সত্যি প্রকাশ পাওয়ার অর্থই তার নিজের চরম বিপর্যয়। আরশি নিজের ঘরের অন্ধকার কোণটায় নিথর হয়ে বসেছিল। জানালার বাইরে গোধূলির আলো তখন মিলিয়ে যাচ্ছে, ঠিক যেমন একে একে মিলিয়ে গেছে তার জীবনের সবটুকু আলো। নিঃসঙ্গতার এই প্রহরে অতীতটা যেন এক জীবন্ত চলচ্চিত্রের মতো তার চোখের সামনে ভেসে উঠল। শৈশবের সোনালি দিনগুলো শেষ হতে না হতেই এক কালবৈশাখী ঝড় এসে কেড়ে নিয়েছিল তার বাবা মাকে। মাথার উপর থেকে ছাদ সরে যাওয়ার পর পরম আদরে আগলে রাখার মতো বলতে ছিল শুধু তার বড় ভাই। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে জীবিকার তাগিদে সেই ভাইকেও একদিন পাড়ি জমাতে হলো সুদূর প্রবাসে। আর সে সম্পূর্ণ একা হয়ে পড়ল। আশ্রয় মিলল মামা মামির সংসারে, কিন্তু পরের বাড়িতে আশ্রিত থাকার গ্লানি যে কতটা নির্মম, তা আরশি প্রতি মুহূর্তেই হাড়ি মর্যায় টের পাচ্ছিল। একটা সময় ওই সংসারে নিজেকে সবচেয়ে বড় বোঝা মনে হতে লাগলো তার। সে তো অন্য কিছু চায়নি, শুধু একটুখানি স্নেহ, একটুখানি ভালোবাসা আর এক টুকরো নিরাপদ আশ্রয় চেয়েছিল। কিন্তু ভাগ্য যেন শুরু থেকেই তার সাথে এক নিষ্ঠুর খেলায় মেতেছিল। কোনোভাবেই তাকে সুখের মুখ দেখতে দিচ্ছিল না। ঠিক তখনই মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতো আরশির জীবনে এসেছিল নীলা। শৈশবের প্রথম আর একমাত্র অকৃত্রিম বান্ধবী। নীলাই ছিল একমাত্র মানুষ যার সামনে আরশি নিজের মনের সব জমানো কষ্ট, সব লুকোনো কান্না অবলীলায় উজাড় করে দিতে পারত। বলতে গেলে নীলা নিজের অজান্তেই আরশিকে এক অদৃশ্য মায়ার চাদরে আগলে নিয়েছিল। বন্ধনটা আরও গাঢ় হলো যখন আরশি নীলার হাত ধরে তাদের বাড়িতে পা রাখল। সেখানে গিয়ে আরশি এক পরম বিস্ময়ের মুখোমুখি হলো। নীলার পরিবারের প্রতিটি মানুষ তাকে পর ভাবেনি, বরং নিজেদের পরিবারের একজন অবিচ্ছেদ্য সদস্য হিসেবে বুকে টেনে নিয়েছিল। যে ভালোবাসা আর স্নেহের জন্য আরশি এতদিন চাতক পাখির মতো তৃষ্ণার্ত ছিল, নীলার ওসিলায় সে আবার তা ফিরে পেতে শুরু করল। দীর্ঘ আমাবস্যার পর তার জীবনে অবশেষে সুখের জোয়ার এসেছিল। নীলা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে বন্ধুত্বের মর্যাদা রক্ষা করেছিল। নিজের সবটুকু দিয়ে আরশিকে হাসাতে চেয়েছিল। কিন্তু আরশি আত্মগ্লানি আর অনুশোচনার এক তীব্র শেল যেন তার বুকটাকে চিরে ফেলল। একটা দীর্ঘশ্বাস রোমের ভারীর বাতাসকে আরও বিষাক্ত করে তুলল। হিংসার এক অন্ধ মোহে পড়ে সে নিজেই নিজের পায়ে কুড়াল মারল। যে হিংসার আগুনে পুড়ে ছাই হয়ে গেল তার এতদিনের চেনা সুখের নীড়। যে সুখের ছায়া সে এত কষ্টে খুঁজে পেয়েছিল, নিজের চিরন্তন ভুলের কারণে আজ তা আবার চিরতরেই হারিয়ে ফেলল। মির্জাবাড়ির যে কোণ থেকে একসময় আরশির জন্য শুধু আদর আর ভালোবাসার গুঞ্জন ভেসে আসতো, আজ সেখানে কেবলই এক সুগভীর নীরবতা। আগে এবারের চৌকাঠে পা রাখলেই যে বুক ভরা সম্মান আর অবারিত স্নেহ সে পেত, আজ তা যেন কর্পূরের মতো মিলিয়ে গেছে। নিজের আপন বড় ভাইটাও আজ দূর প্রবাসে এক নতুন সম্পর্কে জড়িয়েছে। বিয়ে করে নিজের সংসার আর জীবনের গোলকধাঁধায় সে এতটাই ব্যস্ত যে আরশির খোঁজ নেওয়ার ফুরসতটুকু আর তার নেই। ভাই যেন ভুলেই গেছে এই পৃথিবীতে তার একটা বন্ধু ছিল। নীলাকে ধোঁকা দেওয়ার সেই অভিশপ্ত সত্যটা যখন থেকে প্রকাশ পেয়েছে, তখন থেকেই এই বাড়ির বাতাস আরশির জন্য ভারী হয়ে উঠেছে। মির্জা পরিবারের কেউই এখন আর তার সাথে নিজ থেকে দুটো কথা বলে না। হয়তো তারা কোনোদিনও আর তাকে সহজভাবে গ্রহণ করতে পারবে না, কোনোদিনও দেখতে পারবে না সেই আগের নজরে। এখন যা কিছু কথা হয় তা কেবলই সামাজিকতার খাতিরে।
লোক দেখানো, মনুষ্যত্বের দায়ে যতটুকু না বললেই নয় ঠিক ততটুকু। কেউ আর তাকে আপন মনে ডেকে কোনো ভুল ত্রুটির জন্য শাসন করে না। আর ভালোবাসার চাদরে জড়িয়ে নেওয়া সে তো এখন এক অলীক কল্পনা। আর বাকি রইল তার স্বামী, যার জন্য সে এত কিছু করলো। সেই মানুষটা এখন সারাক্ষণ নিজের এক অদ্ভুত বলিয়ে বন্দী হয়ে থাকে। আরশির অস্তিত্ব যেন তার কাছে কেবলই এক নিষ্প্রাণ আসবাবের মতো। রাতের অন্ধকারে যখন কোনো শারীরিক চাহিদার তীব্র প্রয়োজন জাগে, ঠিক তখনই সে আরশির কাছে আসে, নিষ্পৃহভাবে নিজের ক্ষুধা মেটায়। এছাড়া দিনের আলোয় আরশি বেঁচে আছে না মরে গেছে সে খোঁজ নেওয়ার ন্যূনতম তাগিদও সে বোধ করে না। অথচ একটা সময় ছিল যখন এই পুরুষটাই আরশির কত শত খেয়াল রাখত। আরশিও বোকামির মতো সেই কৃত্রিম যত্ন আর খেয়াল রাখাকেই অন্ধের মতো ভালোবাসা বলে ভুল করেছিল। আজ এতদিনে আরশির চোখের সামনের সেই মোহময় পর্দাটা ছিন্নভিন্ন হয়ে গেছে। আজ সে নির্মম সত্যের মুখোমুখি দাঁড়িয়ে বুঝতে পারছে, নীলার মতো একটা খাঁটি নিষ্পাপ মেয়ে যে ছেলের পাশে ছায়ার মতো ছিল, সে ছেলে যদি নীলাকে এমন অবলীলায় ধোঁকা দিতে পারে, তবে সে আরশিকে কিভাবে ভালোবাসবে? যে মানুষটা নিজের আদিম অভ্যাসের কারণে একজনের বিশ্বাস ভাঙতে পারে, সে অন্য কারো জীবনে কিভাবে বিশ্বস্ত হবে? আর সে নিজেও ঠিক বুঝে উঠতে পারছে না কেন আজ নিজের অতীত কর্মের জন্য তার ভেতরটা এভাবে দুমড়ে মুচড়ে যাচ্ছে। এই অনুশোচনা কি সত্যি পাপের প্রায়শ্চিত্ত, নাকি এক চরম একাকিত্বের হাহাকার? তা আরশির নিজের কাছেও এক মস্ত বড় রহস্য। নীলা সোফায় নিষ্ক্রিয়ভাবে বসে বসে সে নিজের বর্তমান আর ভবিষ্যতের খতিয়ান মেলাতে ব্যস্ত। তার নিজের বলতে যা কিছু ছিল, প্রাত্যহিক জীবনের সামগ্রিক প্রয়োজনীয় জিনিসপত্র, জামাকাপড় সবই পড়ে আছে তার সেই পুরনো অ্যাপার্টমেন্টে। এ বাড়িতে তার পরার মতো উপযুক্ত পোশাকও তেমন একটা নেই। শুধু তাই নয়, তার তেল তেল করে গড়ে তোলা পিঠার ব্যবসাটা এখন মাঝপথে পুরোপুরি ঝুলে আছে। পড়াশোনার চাকাটাও থমকে গেছে এক জায়গায়। এভাবে স্থবির হয়ে তো আর জীবন চলতে পারে না। তাছাড়া ইকরাকেও ওই বিশাল অ্যাপার্টমেন্টে একা ছেড়ে দেওয়া কোনোভাবেই নিরাপদ নয়। এই পুরো বিষয়টি নিয়ে তার নিজেরই উদ্যোগী হতে হবে। মিহাল ফুপু আর ফুপার সাথে বসে একটা চূড়ান্ত কথা বলা এখন ভীষণ জরুরি। ঠিক তখনই ঘরের দরজায় একটা মৃদু আওয়াজ হলো। এতক্ষণ বাইরে নিজের অ্যাসিস্ট্যান্টের সাথে জরুরি কিছু অফিসিয়াল কাজ আর ফোন কল সেরে অবশেষে নিজের কক্ষে ফিরে এলো মিহাল। রুমে পা রাখতেই তার নজর গিয়ে থমকে গেল সোফায় বসে থাকা নীলার ওপর। মেয়েটা বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গভীর কোনো চিন্তায় মগ্ন হয়ে আছে। জানালার ওপার থেকে আসা আবছা আলোয় নীলার সেই চিন্তাকৃষ্ট মুখশ্রী আজ মিহালের চোখে এক অন্যরকম মায়ায় ধরা দিল। ললাটের সামান্য ভাঁজ, বিষণ্ণ কিন্তু দৃঢ় চোখে দৃষ্টি, সব মিলিয়ে মেয়েটাকে দেখতে কতটা যে নিষ্পাপ আর মায়াবী লাগছে তা যেন মিহাল কোনো শব্দ দিয়ে প্রকাশ করতে পারবে না। নিজের অজান্তেই মিহালের পায়ের গতি কিছুটা মন্থর হয়ে এলো। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার এই নতুন রূপের নীলার দিকে। মিহাল অত্যন্ত ধীর পায়ে সোফার দিকে এগিয়ে গেল। পরম মায়ায় সে নীলার ঠিক পাশে এসে বসল। তার পুরোটা দৃষ্টি তখন নীলার বিষণ্ণ মুখের উপর স্থির। আলতো করে নীলার দিকে তাকিয়ে সে খুব নরম গলায় জিজ্ঞেস করল। কি ভাবছো? মিহালের চেনা কণ্ঠস্বরের স্পর্শে নীলা যেন এক লহমায় নিজের ভাবনার অতল জগৎ থেকে বাস্তবে ফিরে এলো। সে কিছুটা চমকে উঠিয়ে মিহালের দিকে তাকালো, নিজের ভেতরের অস্থিরতা আর দ্বিধাদ্বন্দ্বগুলোকে আড়াল করে নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করে বলল। ইকরার কথা ভাবছিলাম। নীলার মুখের এই একটি মাত্র বাক্যই মিহালের আর বুঝতে বাকি রইল না যে মেয়েটা আসলে কোন গোলক ধাঁধায় আটকে আছে এবং ঠিক কোন বিষয়টি তাকে ভেতরে ভেতরে দোটানায় ফেলছে। মিহাল আর এক মুহূর্ত দেরি করল না। সে আলতো করে নীলার নরম হাতটি নিজের উষ্ণ হাতের মুঠোয় তুলে নিল। নীলার চোখের দিকে গভীর বিশ্বাস নিয়ে তাকিয়ে সে বলতে লাগলো। আমি তোমার স্বামী নীলাঞ্জনা। তাই আমার থেকে কোনো কথাই কখনো লুকাবে না। তোমার মনের ভেতর যত রকমের দ্বিধা, যত সমস্যা আছে, সব আমার সাথে শেয়ার করবে। আমরা দুজনে মিলে চেষ্টা করব প্রতিটা সমস্যার সমাধান বের করার। কখনোই কোনো বিষয় নিয়ে নিজেকে একা ভেবে একা একা চিন্তা করবে না। জীবনের অনেক ঝড় ঝাপটা তুমি একাই সহ্য করেছো। আর কোনো কষ্ট আমি তোমাকে সহ্য করতে দেব না। আমি আছি তো তোমার পাশে।
মিহালের হাতের সে চেনা উষ্ণতা আর আশ্বাসের বাণী যেন মুহূর্তের মধ্যে নীলার দীর্ঘদিনের ক্লান্ত মনে এক পশলা শান্তির বৃষ্টি এনে দিল। নীলা মিহালের দিকে তাকালো। লোকটি তাকে এত কেন বোঝে, বিষয়টি তার বোধগম্য হয়নি, আর কখনো হবে কিনা তার জানা নেই। সে শুধু এতটুকু জানে এখন কেউ একজন আছে যে তাকে খুব ভালো করে বোঝে এবং তার পাশে আছে। নীলা মুখ ফুটে কিছু বলার আগেই মিহাল বলল, হ্যাঁ, হ্যাঁ, জানি। ইকরা কোথায় থাকবে এটা নিয়ে চিন্তা করছো। আবার সেই অ্যাপার্টমেন্টে তোমাদের সকল জিনিস আছে। তোমার পিঠার বিজনেস বন্ধ পড়ে আছে। ডোন্ট ওয়ারি বেবি গার্ল। ১ম ইকরা আমাদের এখানেই থাকবে এবং আমি সময় করে নিয়ে যাব তোমাদের দুজনকেই সেই অ্যাপার্টমেন্টে। যা, যা আছে তা নিয়ে আসবে। আর হ্যাঁ, যা গেল আমাদের উপর দিয়ে, তাই আর ১ দিন জিরিয়ে তারপর না হয় পিঠার বিজনেস আবার শুরু করো। মিহালের মুখের এমন আকস্মিক ও গভীর আশ্বাসের বাণী শুনে নীলার মনের ভেতরে এক লহমায় খুশির এক পশলা হাওয়া বয়ে গেল। কিন্তু সে চট করে তার মনের সেই ভালো লাগা মুখে প্রকাশ হতে দিল না, বরং উল্টো নিজের চেহারায় এক কৃত্রিম গাম্ভীর্য ফুটিয়ে তুলে চোখের দৃষ্টি কিছুটা তীক্ষ্ণ করে বলল, লিসা আপনাকে পছন্দ করে, তাই হয়তো সে আমাকে কিডন্যাপ করাতে চেয়েছে। নীলার মুখে এই সোজাসাপটা অভিযোগ শুনে মিহালের মুখের সমস্ত রং যেন এক মুহূর্তেই উড়ে গেল। একজন পুরুষ হিসেবে সে নিজেও যে লিসার মনের অবদমিত ভালো লাগার টানটা কোনোদিন বোঝেনি তা নয়, সে খুব ভালো করেই জানতো লিসা তাকে পছন্দ করে, কিন্তু মিহাল কোনোদিনই লিসাকে বিন্দুমাত্র পাত্তা দেয়নি বা প্রশ্রয় দেয়নি। নীলার চোখে সেই লুকোনো অভিমান আর সংশয় দেখে মিহাল এবার আরও একটু কাছে এগিয়ে এলো। নীলাকে পুরোপুরি আশ্বস্ত করার জন্য তার হাতটা আরও শক্ত করে চেপে ধরে গভীর স্বরে বলতে লাগলো, আমাকে কে পছন্দ করে আর কে পছন্দ করে না সেটা আমার জানার বা ভাবার বিষয় নয় নীলা। তুমি আমাকে পছন্দ করো কিনা আমার জন্য কেবল এটুকুই যথেষ্ট। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট আদার্স। দ্য পারসন আই কেয়ার অ্যাবাউট, ইটস ইউ, অনলি ইউ। মিহালের প্রতিটি উচ্চারিত শব্দ যেন তীরের মতো গিয়ে বিঁধল নীলার হৃদয়ে। এতখানি অধিকার আর ভালোবাসার কথা শুনে নীলার বুকের ভেতরটা ধক করে উঠল। তার শ্বাস প্রশ্বাস আচমকাই ভারী হয়ে এলো। এক অদ্ভুত অবর্ণনীয় ভালো লাগা আর তীব্র এক অনুভূতির চাদর যেন তাকে চারপাশ থেকে জড়িয়ে ধরল, যা সে কোনোভাবেই অস্বীকার করতে পারল না। হঠাৎ মিহালের মনে হলো নীলাকে তার বলা উচিত যে সে জানে ইকরা এবং মুভি একে অপরকে পছন্দ করে। নীলাঞ্জনা, জানো তোমার বান্ধবী এবং আমার বন্ধু একজন আরেকজনকে পছন্দ করে। মিহালের কথা শুনে নীলার হুঁশ ফিরল। মিহালের কথা তার বোধগম্য হতেই সে মুচকি হাসল এবং হেসে বলতে লাগলো, শুধু পছন্দ করা পর্যন্ত এই সীমাবদ্ধ নয়। আপনার বন্ধুর মা আজকে ইকরাকে নিজের হাতে স্বর্ণের চুড়ি পরিয়ে দিয়েছে এবং দোয়া দিয়ে গিয়েছেন। আবার ইকরার কাছ থেকে তার মা বাবার নাম্বার নিয়েছেন। হয়তো খুব শীঘ্রই তার মা বাবার সাথে ইকরার সাথে আপনার বন্ধুর বিয়ের কথা বলবেন। নীলার মুখের এই অপ্রত্যাশিত স্বীকারোক্তি শুনে মিহাল যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার চোখের পাতায় এক পরম বিস্ময়, তার মনের কোণে খেলে গেল এক অনাবিল খুশির হিল্লোড়। যে বন্ধুকে সে নিজের ভাইয়ের মতো দেখে, সেই মনভি অবশেষে তার ভালোবাসার মানুষকে নিজের করে পেতে চলেছে। এই আনন্দের চেয়ে বড় আর কি হতে পারে? মিহালের সেই স্তব্ধতা কাটাতে নীলা আবার আলতো করে যোগ করল, মুনভি ভাইয়া হয়তো নিজেই আপনাকে সবটা বলতো, কিন্তু ওই সিসিটিভি ফুটেজ দেখার চক্করে আর তারপর হঠাৎ করে ওনাকে হসপিটালে ছুটে যেতে হলো বলে আর সময় পায়নি, তাই হয়তো আপনাকে এখনো কিছু বলে উঠতে পারেননি। আপনি কিন্তু আবার এই নিয়ে ওনাকে একদম ভুল বুঝবেন না। নীলা অত্যন্ত বিচক্ষণতার সাথে কথাগুলো গুছিয়ে বলল, যাতে মিহালের মনের ভেতরে মনভিকে নিয়ে আর কোনো ভুল বোঝাবুঝি বা সন্দেহের তীর নোঙর করতে না পারে। নিজের বন্ধুর প্রতি তাদের বন্ধুত্বের প্রতি নীলার এই অপরিসীম যত্ন আর দায়িত্বশীলতা দেখে মিহালের বুকটা এক অজানা গর্বে ভরে উঠল। সে ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি ফুটিয়ে পরম শান্তিতে বলল, একটা ভুল আমি দ্বিতীয়বার আর করব না নীলাঞ্জনা। মিহালের আশ্বস্ত বাণী শুনে নীলার ঠোঁটেও এবার এক টুকরো ম্লান কিন্তু সুন্দর হাসি ফুটে উঠল। সে মৃদু হেসে সায় দিয়ে বলল, করা উচিত ওরা। বন্ধুত্ব জিনিসটা আসলেই ভীষণ সুন্দর, পবিত্র। অবশ্য সবার কপালে এমন খাঁটি বন্ধুত্বের ভাগ্য জোটে না। আপনি আসলেই অনেক ভাগ্যবান। কথাগুলো শেষ করতেই নীলার বুক চিরে একটা তপ্ত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে দীর্ঘশ্বাসে যেন মিশে রইল আরশির সাথে তার হারিয়ে যাওয়া পুরনো দিনগুলোর স্মৃতি।
আর এক সুগভীর একাকিত্ব। নীলার চোখের কোণে জমে থাকা সেই সুগভীর বিষণ্ণতা আর তপ্ত দীর্ঘশ্বাসটুকু মিহালের নজর এড়ালো না। সে নীলার ভেতরের সেই একাকিত্ব আর শূন্যতা মুহূর্তেই অনুভব করতে পারল। মিহাল আর এক মুহূর্ত দেরি না করে অত্যন্ত পরম মায়ায় নীলার চিবুকটা আলতো করে ছুঁয়ে নিজের দিকে তুলে ধরল। তার চোখে তখন এক মহাসমুদ্র সম্মিলিত ভরসা। ঠোঁটের কোণে এক চিলতে আশ্বাসের মুচকি হাসি ফুটিয়ে সে গভীর স্বরে বলল, আমি আছি তো নীলাঞ্জনা, তোমার বন্ধু, তোমার বেস্ট ফ্রেন্ড, তোমার সবটুকু ভালোবাসা হয়ে। মিহালের এই গভীর ভালোবাসার বাণী যেন আশ্বাসের বদলে নীলার মনের গহীনে এক অজানা সুপ্ত আতঙ্কের জন্ম দিল। অতীতের সব হারানোর ক্ষতগুলো এক লহমায় জ্যান্ত হয়ে উঠল তার বুকের ভেতর। সে প্রচণ্ড ছটফট করে, এক বুক আতঙ্ক নিয়ে ব্যস্ত হয়ে বলে উঠল, না না না, আমি 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 চাই না আপনাকে বন্ধু বানাতে। আমি চাই না আপনাকে ভালোবাসতে। আমি কোনোভাবেই চাই না আপনাকে হারাতে পারবো না। আমি আপনাকে হারাতে পারবো না মিহাল। আমি জীবনে যা কিছু ভালোবেসে চেয়েছি তার সব কিছু হারিয়েছি। দুনিয়ার মানুষ জানুক আমি খুব স্ট্রং, খুব শক্ত, কিন্তু এতটা শক্ত বা সাহসী আমি নই যে আপনাকে হারানোর ধকল সহ্য করার ক্ষমতা রাখবো। আমার চাই না এই ক্ষমতা পেতে, চাই না আপনাকে হারাতে, চাই না, চাই না। কথাগুলো বলতে বলতে নীলার কণ্ঠস্বর বুঝে আসছিল। চোখের কোণে এক পৃথিবী ভয় খেলা করছিল। নীলাকে এভাবে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে উত্তেজিত হতে দেখে মিহাল রীতিমতো স্তব্ধ হয়ে গেল। যে মেয়েটাকে সে চিরকাল প্রচণ্ড ধৈর্যশীল, শান্ত আর গম্ভীর দেখে এসেছে, তাকে আজ এভাবে ভেঙে পড়তে দেখে মিহালের বুকটা কেঁপে উঠল। নীলাকে শান্ত করার জন্য সে আর কোনো কথার অপেক্ষা করল না। এক ঝটকায় নীলাকে নিজের দুবাহুর বন্ধনে জড়িয়ে একদম বুকের সাথে শক্ত করে চেপে ধরল, যেন পৃথিবীর কোনো ঝড়, কোনো নিয়তি আজ তার বুক থেকে নীলাকে কেড়ে নিতে পারবে না। মিহাল এক হাতে নীলার পিঠ জড়িয়ে ধরে অন্য হাতে তার মাথা বিলি কেটে দিতে দিতে নিজের চিবুক তার চুলে ঠেকিয়ে পরম সান্ত্বনার সুরে ফিসফিসিয়ে বলতে লাগলো, ইটস ওকে সুইট হার্ট, রিল্যাক্স, কিচ্ছু হবে না। আমাকে বন্ধু মনে করতে হবে না, আমাকে ভালোবাসতেও হবে না। আমাদের এই সংসারে আমার একার ভালোবাসাই দুজনের জন্য যথেষ্ট। প্লিজ কাম ডাউন, শান্ত হও। আই এম হিয়ার উইথ ইউ। ভালোবাসি তোমাকে, আজীবন ভালোবাসবো। কোনো ভয় পেও না নীলাঞ্জনা, আমি কোথাও যাচ্ছি না। মিহালের বুকের সেই চেনা ধকধকানি আর পরম আশ্বাসের ছোঁয়ায় নীলার অস্থির শরীরটা ধীরে ধীরে শিথিল হয়ে আসতে লাগলো, যেন এক ক্লান্ত নাবিক দীর্ঘ ঝড় শেষে এক নিরাপদ বন্দরের খোঁজ পেল। মিহালের বুকের নিরাপদ আশ্রয়ে এসে নীলা ধীরে ধীরে তার চোখের ভারী পাতা দুটো বন্ধ করে ফেলল। আর অবাধ্য চোখের কোণ বেয়ে নোনা জলের তপ্ত ধারা গড়িয়ে পড়ল মিহালের গলার চামড়ায়। সেই এক ফোঁটা অশ্রুর উষ্ণতা মিহালের বুকের ভেতরটা কাঁপিয়ে তুলল। সে পরম মমতায় নীলার মাথায় কপালে পরপর চুমু আঁকতে লাগলো, নিজের সবটুকু ভালোবাসা উজাড় করে আদরে আদরে কথায় নীলাকে শান্ত করার, তার মনের ক্ষতগুলো মুছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করতে লাগলো সে। মিহালের এই অপরন্ত প্রশ্রয় আর আশকারায় নীলা যেন নিজের অজান্তেই এক তীব্র আবেগে আপ্লুত হয়ে পড়ল। এতদিনের জমিয়ে রাখা সব অভিমান, সব অবদমিত কষ্ট বাঁধভাঙা বন্যার মতো নেমে এলো। সে মিহালের গলা জড়িয়ে ধরে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। নীলার এই বুকফাটা কান্না দেখে মিহালের মনে হতে লাগলো তার নিজের কলিজাটা যেন কেউ টেনে ছিঁড়ে বের করে নিয়ে আসে। পৃথিবীর সব ঝড় সে একাই সামলে নিতে পারে, কিন্তু এই একনামের চোখের পানি সে কোনোভাবেই সহ্য করতে পারে না। নীলা তখনও মিহালের বুকে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতেই ভাঙা গলায় আকুতি জানালো, ছেড়ে যাবেন না আমাকে কখনোই, কথা দিন। নীলার এই অসহায় আত্মসমর্পণ মিহালের ভেতরের পুরুষালী সত্তাটাকে এক লহমায় আরও দৃঢ় করে তুলল। সে নীলার দুর্বল শরীরটাকে নিজের বাহুডোরে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরল, যেন এই আলিঙ্গন কোনোদিনও শিথিল হওয়ার নয়। সে নীলার কানের কাছে মুখ নিয়ে গভীর, ধীর অথচ এক চরম প্রত্যয়ী স্বরে বলল, এই দেহে প্রাণ যতদিন স্পন্দিত হবে, এই মিহাল খান তার নীলাঞ্জনার হয়ে ঠিক ততদিন বেঁচে থাকবে। ইহকালের জন্য এই জীবনে বেঁচে থেকে আল্লাহর কাছে আমার এখন একটাই মাত্র মোনাজাত, যেন আখিরাতের অনন্ত সফরেও তোমার আর আমার দেখা হয়। তিনি যেন আমাদের সমস্ত ভুল ত্রুটি, আমাদের সকল গুনাহ মাফ করে দিয়ে পরকালেও আমাদের স্বামী স্ত্রী হিসেবে জান্নাতে চিরকাল একসাথে রাখেন। মিহালের এই অলৌকিক আশ্বাসের বাণী শুনে নীলার কান্নার বেগ ধীরে ধীরে কমে এলো। এক পরম তৃপ্তিতে তার মনটা শান্ত হতে লাগলো।
মিনু চৌধুরী বাড়ি ফিরে এক মুহূর্ত সময় নষ্ট করলেন না। বসার ঘরে ঢুকে তিনি তড়িঘড়ি করে স্বামীর পাশে এসে বসলেন। মনের ভেতরের তীব্র উত্তেজনা আর চেপে রাখতে না পেরে এক নিঃশ্বাসে বলে উঠলেন যে মুনবি ইকরাকে ভীষণ পছন্দ করে। শুধু তাই নয়, স্বামীকে না জানিয়েই তিনি নিজের হাত থেকে সোনার চুড়ি খুলে ইকরাকে পরিয়ে দোয়া করে এসেছেন এবং ইকরার পরিবারের ফোন বের করে নম্বরও জোগাড় করে এনেছেন। মিনু চৌধুরী ভেবেছিলেন না জানি ওনার স্বামী এই হঠকারী সিদ্ধান্তে কতটা রাগ করেন, কিন্তু ওনাকে অবাক করে দিয়ে শাহরিয়ার মামুন মোটেও রাগ করলেন না। উল্টো ওনার মুখে এক চিলতে চওড়া হাসি ফুটে উঠল। তিনি অত্যন্ত খুশি হয়ে স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, স্বামীর মুখের এমন আশাতীত সবুজ সংকেত পেয়ে মিনু চৌধুরী চোখে মুখে স্বস্তির আলো ফুটে উঠল। তিনি উৎসাহিত হয়ে বললেন, তাহলে তাই করো, আর একদম দেরি করো না। নিহালের তো বিয়ে হয়ে গেছে, এবার মুনবিরটাও ব্যবস্থা করে ফেলো। স্ত্রীর কাছ থেকে কাগজের টুকরোয় লেখা নাম্বারটি হাতে নিয়ে শাহরিয়ার মামুন নিজের ফোন থেকে নাম্বারটি ডায়াল করলেন। ওপাশে রিং হতে শুরু করলো। দুবার রিং হতে না হতেই ওপাশ থেকে ইকরার বাবা ইমন শেখ ফোনটি রিসিভ করে অত্যন্ত ভদ্রতার সাথে সালাম দিলেন। মনবীর বাবা সালামের জবাব দিলেন। ঠিক সেই মুহূর্তেই মিনু চৌধুরী পাশ থেকে চোখের ইশারায় স্বামীকে নিজের পরিচয়টা স্পষ্ট করে বলতে বললেন। শাহরিয়ার মামুন নিজের পূর্ণ পরিচয় দিলেন। ওপাশ থেকে পরিচয় পাওয়ার পর অপর প্রান্তের মানুষটা যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। আর তারপরেই কথাবার্তার সূত্র ধরে এগোতে এগোতে তারা আবিষ্কার করলেন এক অবিশ্বাস্য অতীত। দুজনের ছোটবেলায় একই ক্লাসে একই বেঞ্চে বসে পড়াশোনা করতেন। শুধু তাই নয়, মিনু চৌধুরীকে ভালোবেসে যখন শাহরিয়ার মামুন পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন এই ইমন শেখই নিজের দায়িত্বে গাড়ি ঠিক করে দিয়ে তাদের পালিয়ে যেতে সাহায্য করেছিলেন। ব্যাস, মুহূর্তের মধ্যেই যেন সময়ের চাকা 25-20 বছর পেছনে ঘুরে গেল। সমস্ত পুরনো স্মৃতির ধুলো ঝেড়ে দু পরম বন্ধু মেতে উঠলেন এক নস্টালজিক আড্ডায়। মিনু চৌধুরী তো খুশিতে পারলে ঘরের মাঝখানেই নাচতে শুরু করেন। এতক্ষণ তার মনের ভেতর যে তীব্র দোটানা আর ভয় কাজ করছিল, ইকরার বাবা আবার কি মনে করেন, সম্পর্কটা মেনে নেবেন কিনা, তা এক লহমায় কর্পূরের মতো উবে গেল। ইকরার বাবা যখন স্বয়ং স্বামীরই সেই পুরনো পরম বন্ধু, তখন আর কোনো চিন্তার কারণই অবশিষ্ট থাকে না। মিনু চৌধুরী পরম শান্তিতে এক দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভাবলেন, এবার ওনার ছেলের বিয়ে এই রাজকন্যের সাথেই হবে, যাকে সে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। মিহাল চোখ বন্ধ রেখে তার বুকে পরম শান্তিতে ঘুমিয়ে থাকা নীলাঞ্জনাকে উদ্দেশ্য করে ফিসফিসিয়ে বলতে শুরু করল, জানো নীলাঞ্জনা, সেদিন এই বাড়ি ছেড়ে যাওয়ার সময় ঠিক কি মনে করে যেন তোমার জন্য একটা চিঠি লিখে রেখেছিলাম। এক অদ্ভুত অবাধ্য টানে লিখেছিলাম। তুমি কি কখনো সেই চিঠিটা পড়েছো? ঘরের নীরব আবহাওয়ায় মিহালের সেই ফিসফিসেরই বধুর মতো ছড়িয়ে পড়ল, যার উত্তর এখন কেবলই ওই ঘুমন্ত মেয়ের অবচেতন মনে লুকিয়ে আছে। মিহাল চোখ দুটো বন্ধ করে রাখা অবস্থায় ছিল। অতীতে সেই ধূসর হয়ে যাওয়া দৃশ্যপটগুলো এক এক করে তার স্মৃতির পর্দায় ভেসে উঠতে লাগলো। সে যেন আবার সেই 10 বছরের বালক হয়ে গেল। হঠাৎ মিহালের দাদা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় মিহাল এবং তার পরিবারকে তড়িঘড়ি করে বাংলাদেশ আসতে হলো। 10 বছরের মিহালের জন্য এটাই ছিল প্রথমবার বাংলাদেশে পা রাখা। এর আগে বাবা মায়ের মুখে এই দেশ আর এই দেশের নিয়ম কানুন সম্পর্কে অনেক কিছু শুনলেও সবুজ শ্যামল এই রূপকে কখনো সচক্ষে দেখার সুযোগ হয়নি তার। তার বাবার পক্ষে আত্মীয় স্বজন বলতে তেমন কেউই ছিল না, কারণ তার বাবা ছিলেন ওনার বাবা মায়ের একমাত্র সন্তান। আর দূর সম্পর্কের যে 2-4 জন আত্মীয় ছিলেন, তারা সুযোগ পেলে প্যারিসে গিয়ে তাদের সাথে দেখা করে আসতেন। সেই সুবাদে বাংলাদেশে আসার কোনো বিশেষ তাগিদ বা কারণ এর আগে কখনো তৈরি হয়নি, কিন্তু এবার দাদার এই আকস্মিক অসুস্থতা পুরো পরিস্থিতি বদলে দিল। বাংলাদেশে যে কেবল তার বাবার পরিবারই নয়, বরং তার মায়ের এক বিশাল পরিবারও রয়ে গেছে। এই সত্যটি মিহালের অজানা ছিল না। তার মা ছোটবেলা থেকেই তাকে খুব আদরে এবং চমৎকার সুশিক্ষায় বড় করেছেন। নিজের জীবনের অতীত অধ্যায় ফেলে আসা দিনগুলোর কোনো গল্পই তিনি ছেলের কাছে গোপন করেননি। তার মায়ের মুখ থেকে শোনা সেই সব কাহিনীর সূত্র ধরেই মিহাল খুব ভালো করেই জানত এই মুহূর্তে তার মা বাবা কতটা তীব্র এক ভয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। বহু বছর হলো নিজের পরিবারের সাথে মিহালের মায়ের কোনো যোগাযোগ নেই।
মায়ের পরিবারকে না জানিয়ে ওনারা দুজন যখন ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিলেন, তখন নিরাপত্তার কথা চিন্তা করে মিহালের বাবা নিজের পরিবারকে ঢাকা শহর থেকে কিছুটা দূরে এক নিরিবিলি জায়গায় সরিয়ে নিয়ে এসেছিলেন। যেহেতু ওনারা স্থায়ীভাবে এদেশে থাকতেন না, তাই নিজের অনুপস্থিতিতে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করাটাই ছিল ওনার কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার। কিন্তু নিয়তির পরিহাসে বর্তমানে তার অসুস্থ দাদা ঢাকার একটি নামী হাসপাতালে চিকিৎসাধীন আছেন, যা কাকতালীয়ভাবে তার মায়ের বাপের বাড়ির খুব কাছাকাছি এলাকার মধ্যেই অবস্থিত। এত বছর পর নিজের চেনা গণ্ডির এত কাছে এসে তার মা বাবার মনে এক অজানা আতঙ্ক আর ভয় কাজ করবে, এটাই তো স্বাভাবিক। তবে মিহালের মনে কিন্তু ভয়ের বিন্দুমাত্র লেশ ছিল না। উল্টো তার ভেতরের নিষ্পাপ মনটা এক তীব্র ব্যাকুলতায় ছটফট করছিল। সে মনে মনে অনবরত আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছিল, যেন কোনো এক উছিলায় তার মায়ের পরিবারের সাথে একবারের জন্য হলেও দেখা হয়ে যায়। নিজের মা আর বাবার মুখে তার মামাদের বীরত্ব আর স্নেহের এত গল্প যে সে শুনেছে, তাদের দেখার জন্য তার আর তর সইছিল না। ছোটবেলা থেকেই ধর্মের প্রতি, বিশেষ করে নিয়মিত সালাত আদায়ের প্রতি এক অদ্ভুত আত্মিক আকর্ষণ ছিল মিহালের। কিন্তু যেদিন সে প্রথম শুনল যে তাদের সপরিবারে বাংলাদেশে যেতে হবে, সেদিন গভীর রাতে সে বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়েছিল। পরম ভক্তিতে তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহর দরবারে দুহাত তুলে কেঁদেছিল, যেন এই সফরে আল্লাহ তার মায়ের পরিবারের সাথে দেখা করার একটা ব্যবস্থা করে দেন। মনের কোণে ঠিক এই গভীর আশা আর বিশ্বাস নিয়ে সে আজ হাসপাতালের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু মিহাল কি তখন জানতো যে তার এই খাঁটি মনের আকুতি একদম বৃথা যাবে না? সে কি জানতো যে আল্লাহ তাআলা তার সেই রাতের তাহাজ্জুদের দোয়া এত অলৌকিকভাবে কবুল করে নিতে চলেছেন? মিহালরা যখন হাসপাতালের করিডোর মারিয়ে গন্তব্যে পৌঁছলো, ঘড়ির কাঁটায় তখন বেলা 11টা বেজে গেছে। তার দাদার কেবিনটি ছিল ঠিক 3 তলার 300 নম্বর রুমে। বাংলাদেশে নেমেই তারা প্রথমে সেখানে গেল। দাদার বিছানার পাশে দাঁড়িয়ে মিহাল দেখল ওনার শারীরিক অবস্থা এখন আগের চেয়ে অনেকটাই ভালো। কেবিনের ভিতরেই মিহালের বাবা, বাড়ির বেশ কয়েকজন আত্মীয় স্বজন আগে থেকেই উপস্থিত ছিলেন। দাদাকে মূলত একদিন আগেই এখানে ভর্তি করা হয়েছিল। প্যারিস থেকে রওনা দিয়ে মিহালদের পৌঁছতে যা একটু দেরি হয়ে গেল। অবশ্য ডক্টর জানিয়েছেন দাদা যেহেতু এখন পুরোপুরি সুস্থ, তাই আর কিছুক্ষণ পরেই ওনাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেয়া হবে। সবকিছু ঠিকঠাক চললেও মিহালের মনটা কোনো কিছুতেই বসছিল না। তার ভেতরে এক তীব্র ছটফটানি আর সুগভীর হাহাকার। তার মামার বাড়ির এত কাছাকাছি এসেও সে কি কারো দেখা পাবে না? আজীবন কি তবে তাকে মামাদের শুধু মায়ের ডয়ারে লুকিয়ে রাখা ওই পুরনো ছবিগুলোতেই দেখে যেতে হবে? মামাদের সাথে কি তার মায়ের সম্পর্কটা কোনোদিনও আর জোড়া লাগবে না? মায়ের চোখের কোণে লুকিয়ে থাকা সেই চেনা কষ্টটা মিহাল যে কোনোভাবেই সহ্য করতে পারছে না। মিহাল যখন নিজের মনের এই গভীর ভাবনার জালে পুরোপুরি বন্দি, ঠিক তখনই 3 তলার একদম কোণার দিকের একটা কেবিন থেকে একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসতে শুরু করলো। হাসপাতাল জুড়ে কত বাচ্চার কান্নাই তো শোনা যায়, কিন্তু কেন জানি না এই বিশেষ বাচ্চাটার কান্নার তীব্র আওয়াজ মিহালের বুকের ভেতরটা একদম উলট পালট করে দিল। এক অদ্ভুত একাত্মতায় তার মনটা কেমন যেন চঞ্চল হয়ে উঠল। সে আর চোখে তার মা বাবার দিকে তাকিয়ে দেখল ওনারা তখনও বাড়ির অন্যান্য আত্মীয়দের সাথে দাদার শারীরিক অবস্থা নিয়ে গভীর কথাবার্তায় ব্যস্ত। মা বাবার এই অন্যমনস্কতার সুযোগ নিয়ে মিহাল ধীর পায়ে সেই কোণার রুমটার দিকে এগিয়ে যেতে লাগলো। করিডোরের সাদা দেয়ালগুলো পেরিয়ে সে যতই সেই নির্দিষ্ট কেবিনটার দিকে অগ্রসর হচ্ছিল, এক অজানা এক অনুভূতিতে তার বুকের ভেতরের ধুকপুকুনিটা তত বেশি তীব্রতর হয়ে উঠছিল, যেন ওই বন্ধ দরজার ওপারেই লুকিয়ে আছে তার জীবনের কোনো এক মস্ত বড় বিস্ময়। মিহাল ধীর পায়ে এগোতে এগোতে অবশেষে সেই নির্দিষ্ট কেবিনটার একদম সামনে গিয়ে দাঁড়ালো। সেখানে পৌঁছতেই সে দেখল বেশ কিছু মানুষ দরজার সামনে উৎসুক হয়ে ভিড় করে আছেন। ভিড়ের মাঝে তার নজরে পড়ল দুটি ছোট ছেলে। বয়সে নিশ্চিতভাবেই তারা মিহালের চেয়ে ছোট হবে। তাদের সাথে দাঁড়িয়ে আছেন দুজন মহিলা, 3 জন পুরুষ আর একজন বয়স্কা বৃদ্ধা। কিন্তু তারা সবাই কেবিনের দরজার দিকে মুখ করে থাকায় মিহাল এখনও কারোরই চেহারা স্পষ্ট দেখতে পাচ্ছিল না। সে কৌতূহল নিয়ে আরও একটু সামনে এগিয়ে গেল। ঠিক তখনই কেবিনের দরজা খুলে একজন নার্স ফুটফুটে এক সদ্যজাত শিশুকে কোলে নিয়ে বাইরে বের হয়ে এলেন। শিশুটি তখনও তার স্বরে কেঁদে চলেছে। বাচ্চাটিকে দেখা মাত্রই সেখানে উপস্থিত সবাই সমস্বরে এক পরম তৃপ্তিতে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই পুচকে অতিথিকে নিজের কোলে নেয়ার জন্য সবার মাঝে এক আনন্দময় কাড়াকাড়ি পড়ে গেল।
মিহাল করিডোরের এক কোণে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে এই অদ্ভুত সুন্দর দৃশ্যটি উপভোগ করতে লাগলো। একটা ছোট্ট শিশুকে কেন্দ্র করে এতগুলো মানুষের এমন নিঃশর্ত আনন্দ আর মাতামাতি দেখে তার ভেতরের নিষ্পাপ মনটা এক অজানা সুখে ভরে উঠল। আর কেন জানি না তার নিজের ভেতরের অবুঝ মনটাও প্রবলভাবে চাইল যদি সেও একবারের জন্য হলেও এই বাচ্চাটিকে নিজের কোলে তুলে নিতে পারত। ঠিক তখনই ভিড়ের মধ্য থেকে একজন পুরুষ মানুষ সবার আগে বাড়িয়ে দিয়ে নার্সের কোল থেকে বাচ্চাটিকে নিজের বুকে টেনে নিলেন। পরম আদরে শিশুটির দিকে তাকিয়ে তিনি বেশ অধিকার খাটিয়ে আনন্দিত স্বরে বললেন, আমি ওর বাবা, তাই সবার আগে কোলে নেওয়ার অধিকারটা কিন্তু আমারই। কথাটি বলতে বলতে সেই ভদ্রলোক যখন ঘুরে পেছন ফিরলেন তখনই মিহাল লোকটির মুখাবয়ব একদম স্পষ্ট দেখতে পেল। আর সেই মুখটি দেখা মাত্রই মিহালের শরীরের ভেতর দিয়ে যেন একটা বিদ্যুতের তীব্র তরঙ্গ বয়ে গেল। লোকটিকে চিনতে আর তার বিন্দুমাত্র সময় বা অসুবিধে হলো না, কারণ প্যারিসের ঘরের ড্রয়ারে যত্নে রাখা মায়ের সেই পুরনো পারিবারিক অ্যালবামের প্রতিটি ছবি মিহালের মনের মণিকোঠায় খোদাই করা ছিল। এই অবিকল চেহারাটিকেই সে ছবিতে বারবার দেখেছে। তার মা পরম মায়ে আঙুল দিয়ে দেখিয়ে বলেছিল এই মানুষটি হলেন মিহালের মেজমামা নিলয় মির্জা। নিজের আপন মেজমামাকে এভাবে চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মিহাল চরম আবেগপ্রবণ হয়ে পড়ল। তার চোখের কোণটা জলোচ্ছ্বাসের মতো ভিজে উঠল। এতক্ষণ ধরে সে মনে মনে আল্লাহর দরবারে যে বিনীত আকুতি জানাচ্ছিল, অবশেষে সেই দোয়া এত অলৌকিকভাবে পূরণ হলো। তার তীব্র ইচ্ছে করছিল এখনই দৌড়ে গিয়ে মামাকে জড়িয়ে ধরতে, ওনাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে বলতে, আমি আপনার বোনের ছেলে নিহাল। কিন্তু নিজের বয়সের চেয়েও এক অদ্ভুত পরিপক্কতা দেখিয়ে সে অনেক কষ্টে নিজের সর্বশক্তি দিয়ে সেই উপচে পড়া আবেগ আর কান্নার বেগ নিয়ন্ত্রণ করল। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তার মেজমামা আর ওনার কোলে থাকা সেই কান্নারত পুস্কি মেয়েটির দিকে। মেজমামা নিলয় মির্জা কোল বদল করে যখন শিশুটিকে পরম আদরে আগলে রেখেছিলেন, ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা বড় মামা ইমরান মির্জার চোখ গেল হঠাৎ তাদের কিছুটা অদূরে দাঁড়িয়ে থাকা এক অদ্ভুত মায়াবী ছেলের দিকে। ছেলেটির শান্ত গভীর চোখ দুটোর দিকে তাকানো মাত্রই ইমরান মির্জার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। এই চোখ যে একদম ওনার সদূরে হারিয়ে যাওয়া ছোট্ট বোনের মতন। এই পরিচিত হরিণ চোখ চিনতে ইমরান মির্জার বিন্দুমাত্র অসুবিধে হলো না। এক লম্বায় ছোট বোনের সেই পুরনো স্মৃতির রাগ আর অভিমানের দেয়াল ভেঙে ওনার চোখের কোণে নোনা অশ্রু জমে গেল। এদিকে মিহাল অপলক দৃষ্টিতে দেখল তার মেজমামার কোল থেকে একে একে বাড়ির সবাই সেই সদ্যজাত শিশুটিকে কোলে নিয়ে আদর করছে। সবার হাত ঘুরে শিশুটি যখন আবার ইমরান মির্জার কোলে ফিরে এলো, তখন মিহালের ভেতরে এক তীব্র অবাধ্য ইচ্ছে জেগে উঠল বাচ্চাটিকে নিজের বুকে জড়ানোর। কিন্তু সে তো এই পরিবারের কাছে সম্পূর্ণ এক অচেনা আগন্তুক। তীব্র দ্বিধা আর বুকের ভেতর একরাশ ধুকপুকুনি নিয়ে সে পা বাড়ল তাদের দিকে। ধীর পায়ে এগিয়ে এসে যখন বড় মামা ইমরান মির্জার একদম সামনাসামনি এসে দাঁড়ালো, তখন সেই শিশুটির মুখটা প্রথমবার খুব কাছ থেকে দেখতে পেল। ওহ, কি অপূর্ব সুন্দর আর নিষ্পাপ এক মায়াবতী! বাচ্চাটির নরম শরীরটা এক গাঢ় নীল রঙের দেওয়ালে জড়ানো ছিল। মির্জাবাড়ির উপস্থিত সবাই তখন আনন্দের জোয়ারের মাঝেই হঠাৎ এই অপরিচিত সুন্দর ছেলেটির দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। এই আনন্দের মুহূর্তে কে এই বালক যে তাদের মাঝে এসে দাঁড়িয়েছে? মিহাল নিজের কণ্ঠস্বরে পৃথিবীর সমস্ত কোমলতা উজাড় করে দিয়ে বড় মামার চোখের দিকে তাকিয়ে এক চরম অনুরোধের স্বরে বলল, আমাকে একটু দেবেন? আমি এই শিশুটিকে একবার কোলে নিতে চাই। উপস্থিত সবাই এক অপরিচিত অচেনা ছেলের মুখে এমন আকুল আবদার শুনে বেশ অবাক হলেন। কিন্তু কেন জানি না ছেলেটির চোখের সেই গভীর চাহনি আর মায়াবী মুখের দিকে তাকিয়ে উপস্থিত কারো মনেই কোনো সন্দেহ জাগলো না। উল্টো এক অদ্ভুত ভালোবাসার মায়া লেগে গেল সবার মনে। ইমরান মির্জা মুচকি হেসে সেই অচেনা ছেলেটির বাড়িয়ে দেয়া ছোট্ট দুটি হাতের ওপর নিজের সদ্যজাত ভাতিজিকে আলতো করে তুলে দিলেন। মিহাল যেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান ও ভঙ্গুর কোনো ধন হাতে পেয়েছে। সে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে নিজের বুক দিয়ে আগলে সেই নীল তাওয়ালে ঝরানো শিশু মেয়েটিকে নিজের ছোট্ট কোলে তুলে নিল। ঠিক সেই জাদুকরী মুহূর্তেই ভিঠেলে বছর আরেকের এক দুর্দান্ত ছেলে তার একদম সামনে এসে দাঁড়ালো। ছেলেটি আর কেউ নয়, স্বয়ং ইরফান। সে মিহালের দিকে তীব্র এক রাগী দৃষ্টিতে তাকিয়ে বুক ফুলিয়ে বলে উঠল, মিহাল নিজের কোল থেকে নীল তোয়ালে জড়ানো পুচকে শিশুটিকে হাতছাড়া না করে সোজা তাকালো তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটির দিকে।
অবয়ব দেখে আন্দাজ করা যায় ছেলেটির বয়স আর উচ্চতায় তার চেয়ে অন্তত 2-3 বছরের ছোট হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই প্রথম দেখাতেই ছেলেটির চোখের চাহনি আর অবাধ্য জেদ মিহালের কাছে কেমন যেন সুবিধার ঠেকল না। অবচেতন মনেই তার ভেতর এক অদ্ভুত প্রতিরোধী মনোভাব জেগে উঠল। সেও নিজের ভেতরের সমস্ত অধিকার আর দৃঢ়তা এক করে দিয়ে শিশু বাচ্চাটির প্রতি এক অদৃশ্য মালিকানা খাটিয়ে স্পষ্ট গলায় বলল, এই বাচ্চাটিকে তোর আগে আমি নিজের কোলে তুলেছি। তার মানে এই বাচ্চাটি এখন থেকে শুধুই আমার। করিডোরে উপস্থিত মির্জা পরিবারের সবাই এক অচেনা অপরিচিত বালকের মুখে এমন সগর্ব আর অধিকার সুযোগ কথা শুনে চরম অবাক হলেন। একজন সম্পূর্ণ অচেনা ছেলে কিভাবে একটি সদ্যজাত শিশুর ওপর এমন দাবি খাটাতে পারে তা ভেবে যখন সবাই স্তম্ভিত, ঠিক তখনই বড় মামা ইমরান মির্জার ঠোঁটের কোণে অজান্তেই এক চিলতে প্রসন্ন হাসি ফুটে উঠল। ছেলেটির এই অদম্য জেদ আর কথা বলার ভঙ্গি যে ওনার সেই হারিয়ে যাওয়া বোনের অবিকল প্রতিচ্ছবি। ইরফান এই জবাব শুনে অপমানে আর রাগে একদম অগ্নিশর্মা হয়ে উঠল। সে মিহালকে লক্ষ্য করে পাল্টা আরও কিছু কড়া কথা বলতে যাবে, ঠিক তখনই পাশ থেকে তার বাবা অর্থাৎ মিহালের বড় মামা গম্ভীর স্বরে তাকে থামিয়ে দিলেন। ইরফান, চুপ করো। ও ছোট মানুষ, ওর সাথে এভাবে অভদ্রতা করতে নেই। বাবার এমন শাসনে ইরফানের ভেতরের রাগটা যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। সে নিজের দাঁতে দাঁত চেপে মিহালের দিকে তাকিয়ে রইল। নিজের আপন চাচাতো বোনকে সে সবার আগে নিজের কোলে তুলে নিয়ে বীরত্ব দেখাতে চেয়েছিল, অথচ তার চোখের সামনে সম্পূর্ণ বাইরের একটা ছেলে এসে শিশুটিকে নিজের বুকে জড়িয়ে ফেলল। এই চরম পরাজয় 8 বছরের ইরফানের অহংকারে মারাত্মকভাবে আঘাত করল। সে কোনোভাবেই এই দৃশ্য সহ্য করতে পারছিল না। আর ওদিকে মিহাল নিজের কোল ঘেঁষে থাকা সে ছোট্ট শিশুটির দিকে তাকিয়ে মনে মনে এক অদ্ভুত জয়ের আনন্দ অনুভব করছিল, যেন এই মেয়েটি আসলেই চিরকালের জন্য তার জীবনের অংশ হয়ে গেছে। নিলয় মির্জা কেবিনের ভেতরে চলে গেলেন নিজের অসুস্থ স্ত্রীকে দেখার জন্য। ওনার দেখা দেখি ওনার পেছনে পেছনে বাড়ির বাকি সদস্যরাও এক এক করে কেবিনের ভেতরে ঢুকতে লাগলেন। করিডোরে তখন শুধু দাঁড়িয়ে রইল ইমরান মির্জা আর কোলজুড়ে শিশুটিকে আগলে রাখা মিহাল। ইমরান মির্জা অত্যন্ত পরম মায়ায় এই অপরিচিত ছেলেটির দিকে তাকালেন। তারপর চিবুক ছুঁয়ে নরম গলায় নাম জিজ্ঞেস করতেই মিহাল স্পষ্ট স্বরে বলল, আমার নাম নিহাল খান। ইমরান মির্জা ভেবে মুচকি হেসে বললেন, চলো বাবা, তুমিও ওকে কোলে নিয়ে আমাদের সাথেই কেবিনের ভিতরে এসো। বড় মামার এমন আন্তরিক আমন্ত্রণে মিহালের মনের ভেতরে সব দ্বিধা কেটে গেল। সে পরম সাবধানে বাচ্চাটিকে বুকে চেপে ওনার সাথে কেবিনের ভেতরে প্রবেশ করল। আর ওদিকে বাইরে দাঁড়িয়ে থাকা ইরফান নিজের মনে মিহালকে অনবরত বকতে বকতে রাগিয়ে ফুঁসতে ফুঁসতে সবার শেষে কেবিনের ভেতরে পা রাখল। ভেতরে গিয়ে মিহাল এক অদ্ভুত সুন্দর পারিবারিক আবহের মুখোমুখি হলো। বাড়ির সবাই তখন সদ্য মা হওয়া মহিলাকে নিয়ে ব্যস্ত, আর ওপাশে গোল হয়ে দাঁড়িয়ে সবাই মিলে তুমুল উৎসাহে আলোচনা করছে এই পুচকে সোনাটাকে কে কিভাবে আদর দিয়ে ভালোবাসা দিয়ে বড় করবে। এই নিখাত পারিবারিক দৃশ্যটা দেখে মিহাল ভেতরে ভেতরে মারাত্মক আবেগপ্রবণ হয়ে পড়ল। তার বুকের ভেতরটা এক সুগভীর হাহাকারে মোচড় দিয়ে উঠল। সে মনে মনে ভাবতে লাগলো, আজ যদি তার মা বাবার সাথে পরিবারের এই দূরত্বটা না থাকতো, তবে সেও তো আজ এই মির্জা বাড়ির একজন হয়ে মামা মামিদের এমন অফুরন্ত ভালোবাসা বুকে নিয়ে বড় হতে পারত। মিহাল যখন নিজের এই ইমোশনাল ভাবনায় ডুব দিয়েছে, ঠিক তখনই তার কোলে থাকা নীল তোয়ালে জড়ানো বাচ্চাটা চারপাশের এত মানুষের শোরগোলে আচমকাই আবার তার স্বরে কাঁদতে শুরু করলো। মিহাল আলতো করে শিশুটিকে একটু দুলিয়ে নিয়ে বড় মামার দিকে তাকিয়ে বলল, ওকে কি একটু বাইরে নিয়ে যাব? এখানে সবাই মিলে একসাথে কথা বলছে বলে হয়তো ও ভয় পাচ্ছে। ইমরান মির্জা ছেলেটিকে এমন বিচক্ষণতা দেখে বেশ প্রীত হলেন। তিনি নিজের ভাইয়ের ছেলে আবির আর নিজের ছেলে ইরফানের দিকে তাকিয়ে গম্ভীর কিন্তু স্নেহশীল স্বরে বললেন, ইরফান আর আবির, তোমরা দুজনে নিহালের সাথে বাইরে যাও, আমরা একটু পরেই আসছি। আর নিহাল, তুমি কিন্তু ওকে খুব সুন্দর করে সাবধানে কোলে রেখো। মিহাল মাথা নেড়ে সায় দিয়ে অত্যন্ত আলতো পায়ে বাচ্চাটিকে নিয়ে কেবিনের বাইরে চলে এলো।
আর তার পেছনে পেছনে একরাশ অসন্তোষ নিয়ে ইরফান এবং কিছুটা কৌতূহল নিয়ে ছোট আবিরও করিডোরে বেরিয়ে এলো। হাসপাতালের এই নিস্তব্ধ করিডোরে তিনজন বালকের প্রহরায় তখন নিশ্চিন্তে কেঁদে চলেছে মির্জাবাড়ির ছোট রাজকুমারী। মিহাল বাচ্চাটিকে নিয়ে কেবিনের বাইরে পা রাখতেই ইমরান মির্জার স্ত্রী বেশ চিন্তিত মুখে নিজের স্বামীর দিকে ঘুরলেন। ক্ষোভ আর শঙ্কা মেশানো গলায় তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? একটা সম্পূর্ণ অপরিচিত অচেনা ছেলের কোলে আমাদের বাড়ির এতটুকু একটা মেয়েকে ছেড়ে দিলে, যদি কোনো ক্ষতি করে বসে। তার উপর সাথে পাঠিয়েছ বাড়ির আরো দুটো ছোট সদস্যকে। তুমি নিজে ওদের সাথে বাইরে গেলেও তো পারতে। কেবিনের ভেতরের আনন্দঘন আবহাওয়াটা এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। বাড়ির সবাই এখন কৌতূহল আর সংশয় নিয়ে ইমরান মির্জার দিকে তাকিয়ে রইল। সবাই ওনার উত্তরের অপেক্ষায় অধীর। ইমরান মির্জা সবার থমথমে মুখের দিকে তাকিয়ে বুক চিরে এক সুগভীর দীর্ঘশ্বাস ছাড়লেন। তিনি অত্যন্ত ধীর ও গম্ভীর স্বরে বলতে লাগলেন, আমার কেন জানি না মনে হচ্ছে এই ছেলেটি আমাদের মিনুর ছেলে। যখন আমি একটু আগে হাসপাতালের বারান্দায় গিয়েছিলাম, তখন দূর থেকে এই ছেলেটিকে তার পরিবারের সাথে ভেতরে আসতে দেখেছিলাম। ছেলেটির সাথে যে মহিলাটি ছিলেন, ওনাকে দূর থেকে হুবহু আমাদের মিনুর মতোই লাগছিল, কিন্তু তখন আমি ভালো করে মুখটা দেখতে পারিনি বলে পুরোপুরি নিশ্চিত হতে পারিনি। তবে এখন যখন ছেলেটি আমাদের সামনে এসে দাঁড়ালো, ওর চোখ দুটো লক্ষ্য করলেই স্পষ্ট বোঝা যাচ্ছে ওর চোখে মনির সাথে আমাদের মিনুর চোখের হুবহু মিল। আর কেন জানি না, ছেলেটার দিকে তাকালেই বুকের ভিতরে এক অদ্ভুত নারীর টান অনুভব করছি। ইমরান মির্জার এই চটজলদি ও আবেগঘন বিশ্লেষণ শুনে কেবিনের প্রতিটি মানুষ এক পরম বিস্ময়ে থমকে গেলেন। মেজো ভাই নিলয় মির্জা এবং ছোট ভাই আকাশ মির্জা দুজনেই এতক্ষণ মনে মনে ভাবছিলেন কেন ওই অচেনা বালকটির প্রতি তাদের নিজেদের ভেতরেও এক আলাদা তীব্র টান তৈরি হচ্ছিল। এখন বড় ভাইয়ের মুখের এই কথাটি শুনে তারা রীতিমতো আকাশ থেকে পড়লেন। তবে কি আসলেই ওই মায়াবী বাচ্চাটি তাদের কলিজার টুকরো বোন মিনুরই ছেলে, তাদের সেই আদরের মিনু কি তবে এত বছর পর এই বাংলায় তাদের এত কাছাকাছি ফিরে এসেছে? ঠিক তখনই ঘরের কোণে এতক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকা ইমরান মির্জার বৃদ্ধা মা তীব্র এক ক্ষোভে ফেটে পড়লেন। ওনার জরাজীর্ণ কণ্ঠ যেন এক বজ্রপাত হলো। তিনি কঠোর ও কর্কশ স্বরে বলে উঠলেন, মায়ের এমন ভীষণ আর অনমনীয় কণ্ঠস্বর শুনে কেবিনের ভেতরের সমস্ত গুঞ্জন এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। প্রতিটি মানুষ যেন নিজের জায়গায় জমে বরফ হয়ে গেলেন। মায়ের এই চূড়ান্ত আর কড়া মুখের ওপর প্রতিবাদ করে কথা বলার সাধ্য মির্জাবাড়ির কারোরই ছিল না। ওদিকে তিন ভাইয়ের মন তখন সুদূর প্রবাস থেকে ফিরে আসা বোনকে এক নজর দেখার জন্য আর করিডোরে দাঁড়িয়ে থাকা বোনের ফুটফুটে ছেলেকে বুকে টেনে নিয়ে আদর করার জন্য একেবারে উতলা হয়ে উঠেছে। কিন্তু তারা নিজেরা চাইলেও মাকে কোনো প্রকার সান্ত্বনা দিতে বা বোঝাতে পারছিলেন না। মায়ের বয়স হয়েছে, ওনার এই বয়সের জেদকে ভাঙার ক্ষমতা তাদের নেই। তার উপর রয়েছে এক সুগভীর অতীত দায়। ওনাদের বাবা মৃত্যুর কোলে ঢলে পড়ার ঠিক আগ মুহূর্তে নিজের স্ত্রীর অর্থাৎ তাদের মায়ের হাত চেপে ধরে শেষ ইচ্ছে হিসেবে বলে গিয়েছিলেন মিনু যদি কোনোদিন ফিরেও আসে ও যেন কখনোই ওনার সেই সন্তানকে ক্ষমা না করে। মৃত বাবার সেই অন্তিম আদেশ তার জীবিত মায়ের এই তীব্র প্রতিজ্ঞার মাঝখানে পড়ে তিন ভাই আজ চরম অসহায়ত্বের মুখোমুখি দাঁড়িয়েছেন। মা বাবাদের এই চিন্তা ভাবনা একদম সেই পুরনো আমলের গোড়ামিতে ঠাসা, যেখানে রক্তের সম্পর্কের চেয়ে নিজের সন্তানের চেয়ে সমাজের লোক লজ্জা আর মেকি সম্মানটাই সবসময় সবার আগে স্থান পায়। মনের ভিতরে এক তীব্র দহন আর চোখের কোণে লুকোনো জল চেপে রেখে তিন ভাই শেষ পর্যন্ত নিজেদের পাথর খণ্ডে পরিণত করলেন। তারা মনকে শক্ত করে নিলেন, যেন কোনো এক আকস্মিক মুহূর্তে যদি করিডোরে বা হাসপাতালের কোথাও বোনের সাথে চোখের দেখাও হয়ে যায়, তবে মায়ের এই কড়া আদেশের সামনে তারা যেন কোনোভাবেই ভেঙে না পড়েন। নিজেদের কঠোর করার এক নির্মম অভিনয় তারা শুরু করলেন। মিহালকে নিজের
আশেপাশে না দেখতে পেয়ে মিনা মির্জা ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। কিছুক্ষণ আগেও তো ছেলেটা তাদের চোখের সামনেই দাঁড়িয়েছিল। উনি এবং ওনার স্বামী বাকি আত্মীয়দের সাথে গভীর কথাবার্তায় এতটাই ব্যস্ত ছিলেন যে তার মাঝে ছেলেটি চোখের আড়াল হয়ে কোথায় চলে গেল তা তারা বিন্দুমাত্র টের পাননি। ছেলেটা এই দেশে একদম নতুন, এর আগে কোনোদিন এখানে আসেনি। যদি অচেনা পরিবেশের বাইরে গিয়ে কোথাও হারিয়ে যায় অথবা কোনো বড় ক্ষতি হয়ে যায়, এই অজানা আশঙ্কায় মিনা মির্জার বুকটা কেঁপে উঠল। মিহালকে খুঁজে বের করার জন্য ওনারা তন্ন তন্ন করে পুরো হাসপাতাল চত্বর চষে ফেলতে লাগলেন। পরিবারের কেউ কেউ খোঁজার জন্য নিচে নেমে গেলেন, আবার কেউ কেউ উপরে অন্যতলায় ছুটতে গেলেন। মিনা মির্জা নিজের স্বামীকে সাথে নিয়ে 3 তলার করিডোর ধরে বাকি রুমগুলোর দিকে এগোতে লাগলেন। খুঁজতে খুঁজতে একদম কোণার রুমটার সামনে এসে ওনারা থমকে দাঁড়ালেন। সেখানে ওনারা দেখতে পেলেন তাদের ছেলেটি পরম মায়ায় একটি সদ্যজাত শিশুকে নিজের কোলে নিয়ে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। চোখের সামনে ছেলেকে অক্ষত অবস্থায় দেখে মিনা মির্জার ব্যাকুল মনটা অবশেষে শান্ত হলো। তিনি আর এক মুহূর্ত দেরি না করে প্রায় দৌড়ে ছেলের কাছে গেলেন এবং পরম মায়ায় তাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরলেন। মিহাল মাকে আচমকা জড়িয়ে ধরতে দেখে মনে মনে ভীষণ খুশি হলো। তার ভেতরে শিশু মনটা ভাবল, মায়ের সাথে তো এখন ওনার নিজের ভাইদের অর্থাৎ ওনার নিজের পরিবারের দেখা হওয়ার একটা মস্ত বড় সম্ভাবনা তৈরি হয়েছে। তবে মিনা মির্জা তখন স্বস্তির পরক্ষণেই ছেলেকে অমনোযোগী হওয়ার জন্য বেশ কড়া গলায় বকতে ব্যস্ত হয়ে পড়লেন। আচমকা এভাবে উদাও হয়ে যাওয়ার কারণে মায়ের মনের ভেতর যে ঝড় বয়ে গেছে তারই বহিঃপ্রকাশ ঘটছিল ওনার কথায়। কিন্তু মিহাল মায়ের এই বকুনিতে বিন্দুমাত্র মন খারাপ করল না। সে কোনো পাল্টা যুক্তি না দিয়ে চুপচাপ মাথা নিচু করে মায়ের সব বকা শুনে গেল। মিহালের বাবাও স্ত্রীর পাশাপাশি ছেলেকে পরম স্নেহে বোঝাতে ব্যস্ত হয়ে পড়লেন, যাতে ভবিষ্যতে সে আর কখনো বাবা মাকে না জানিয়ে এভাবে কোথাও চলে না যায়। মা বাবার সেই বকাবকি আর বোঝানোর পর্বটি শেষ হতেই মিহাল তার কোলজোড়ে থাকা শিশুটির দিকে তাকালো। তারপর নিজের মা বাবার উদ্দেশ্যে অত্যন্ত কোমল ও উচ্ছ্বাসিত স্বরে বলল, মা, বাবা দেখো, এই বাচ্চাটা কত সুন্দর না? ওকে আমার ভীষণ ভালো লেগেছে। আমি ওর সাথে একটা ছবি তুলবো। মিহালের মুখে এমন অদ্ভুত আর আকস্মিক আবদার শুনে ওনার মা এবং বাবা দুজনেই চরম অবাক হলেন। ওনারা কোনো হিসাব মেলাতে পারছিলেন না এই সম্পূর্ণ অপরিচিত শিশুটি কার, আর হঠাৎ করে এই অচেনা শিশুটির প্রতি ওনাদের শান্ত ও গভীর ছেলেটি এতটা ব্যাকুল ও মায়ার অন্ধ হয়ে পড়ল কেন, তা ভেবে ওনারা বিস্ময় স্তব্ধ হয়ে রইলেন। ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা ইরফান রেগে একদম তেলেবেগুনে জ্বলে উঠে চিৎকার করে বলল, ইরফানের এমন অন্যায্য ও অবাধ্য জেদ দেখে মিহালের রাগও একদম মাথায় চড়ে গেল। সেও নিজের ভেতরে সমস্ত অধিকার এক করে দিয়ে বেশ কড়া গলায় পাল্টা জবাব দিল, তোর অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই আমার। আমার ইচ্ছে হয়েছে, আমি একবার কেন 1000বার ওর সাথে ছবি তুলবো। ওকে তোর আগে যেমন আমি নিজের কোলে তুলে নিয়েছি, ঠিক তেমনি তোর আগে ওর সাথে আমি ছবি তুলবো। এই শিশুটিকে তোর আগে আমি চুমু খাবো। কথাটি শেষ করতে না করতেই মিহাল কোল জুড়ে থাকা ছোট্ট শিশুটির তুলতুলে গালে পরপর কয়েকটি গভীর ভালোবাসার চুমু এঁকে দিল। মিহালের এমন আকস্মিক ও অভাবনীয় কাণ্ড কারখানা দেখে তার মা বাবা যেন আক্ষরিক অর্থেই আকাশ থেকে পড়লেন। ওনারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। আর ওদিকে ইরফানের তো রাগে শরীর কাঁপতে শুরু করলো। নিজের পরাজয়টা আরও স্পষ্ট করতে মিহাল ঠোঁটের কোণে এক চিলতে শয়তানি হাসি ফুটিয়ে ছোট্ট শিশুটিকে আরও কয়েকটি আদুরে চুমু খেল। ইরফানের তীব্র ইচ্ছে করছিল মিহালের কোল থেকে বাচ্চাটিকে এক ঝটকায় কেড়ে নিতে। তার ভেতরে তখন মারাত্মক এক হিংসা আর জেলাস ফিল হচ্ছিল। মিহাল কোল জুড়ে বাচ্চা থাকা সত্ত্বেও অত্যন্ত সাবধানতা অবলম্বন করে নিজের পকেট থেকে মোবাইল ফোনটি বের করল। তারপর সেটি সোজা তার মায়ের হাতে বাড়িয়ে দিয়ে বলল, মা, আমাদের দুজনে একটা সুন্দর করে ছবি তুলে দাও তো। মিনা মির্জা তো তখন বিস্ময়ের চরম সীমায় পৌঁছে স্তব্ধ হয়ে আছেন। একটা অচেনা বাচ্চার জন্য নিজের গম্ভীর ছেলের এমন পাগলামি দেখে তিনি পুরোপুরি বাক্যহারা। তবুও ছেলের যখন একই আবদার পরপর কয়েকবার রিপিট করলো, তখন তিনি যেন কিছুটা হুঁশে ফিরলেন। অগত্যা তিনি ফোনটি হাতে নিয়ে ছেলের কোলজোড়ে থাকা সেই মায়াবী বাচ্চাটির সাথে মিহালের কয়েকটি দারুণ ছবি তুলে দিলেন। ছবি তোলা শেষ হতেই মিহাল নিজের মোবাইল ফোনটি পাশে দাঁড়িয়ে থাকা ছোট্ট আবিরের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আমাদের পুরো পরিবারের একটা ছবি তুলে দাও তো এই বাচ্চাটির সাথে।
আবিরকে এই কথাটি বলে মিহাল অত্যন্ত জোর দিয়ে নিজের মা বাবাকে বলল ওনারা যেন এখনই এসে তার দুপাশে দাঁড়ান। মিনা মির্জা এবং মুবিন খান শেষ পর্যন্ত নিজের ছেলের এমন অবজ্জেদের কাছে হার মানতে বাধ্য হলেন। ওনারা দুজনে এসে মিহালের দুপাশে দাঁড়ালেন এবং আবির বেশ মায়ার সাথে তাদের একটি নিখুঁত ফ্যামিলির ছবি তুলে দিল। এভাবেই সম্পূর্ণ অজান্তে মির্জাবাড়ির সেই ছোট্ট রাজকুমারীর জীবনের প্রথম পারিবারিক ছবিটিতে ফ্রেমবন্দি হয়ে রইল তার ফুপু ফুপা আর তার জীবনের একমাত্র ধ্রুবতারা মিহাল খান। ঠিক তখনই কেবিন রুমের ভারী দরজাটা খুলে গেল এবং বাইরে বের হয়ে এলেন মির্জা পরিবারের বাকি সদস্যরা। কেবিন থেকে বের হতেই মির্জা পরিবারের 3 ভাই ইমরান মির্জা, নিলয় মির্জা এবং আকাশ মির্জার নজর গিয়ে থমকে গেল মিহালের দুপাশে দাঁড়িয়ে থাকা মিনা মির্জা এবং মমিন খানের ওপর। এক মুহূর্তের মধ্যে হাসপাতালের সেই কোলাহলপূর্ণ করিডোরের পুরো পরিস্থিতি একদম থমকে গেল, যেন চারিপাশের সময়টাও থমকে দাঁড়িয়েছে। আজ দীর্ঘ বহু বছর পর তারা একে অপরের মুখোমুখি হয়েছেন, একে অপরের চেনা চেহারাটা দেখছেন। ইমরান মির্জা আজ অনেক বছর পর নিজের কলিজার টুকরো ছোট বোন এবং একই সাথে নিজের এক সময়ের জানে জিগার বেস্ট ফ্রেন্ড মুবিন খানের মুখটা সকণ্ঠে সচক্ষে দেখলেন। এক সুগভীর আবেগ আর নস্টালজিয়ার ওনাদের সবার চোখের কোণে নোনা জল জমে উঠল। মিনা মির্জা নিজের ভেতরের এত বছরে জমে থাকা কষ্ট আর ভাইদের দেখার আকুলতা কোনোভাবেই ধরে রাখতে পারলেন না। তিনি চোখের জল মুছতে মুছতে প্রায় দৌড়ে ওনার ভাইদের দিকে এগিয়ে গেলেন, কিন্তু পরম মায়ায় যেই না তিনি নিজের ভাইদের বুকে জড়িয়ে ধরতে যাবেন, অমনি ওনাদের পেছনে দাঁড়িয়ে থাকা ওনাদের বৃদ্ধামা প্রচণ্ড জোরে এক ধমক দিয়ে কড়া স্বরে বলে উঠলেন, মায়ের মুখ থেকে এমন নির্মম আর বিষাক্ত কথাটি শোনা মাত্রই মিনা মির্জার বুকটা ভেঙে চুরমার হয়ে গেল। ওনার চোখের জল এবার অনবরত গাল বেয়ে গড়িয়ে পড়তে লাগলো। এই প্রচণ্ড আঘাত আর প্রত্যাখ্যান তিনি ঠিক সহ্য করতে পারলেন না। ওনার পা দুটো যেন অবশ হয়ে আসছিল। মুবিন খান আর এক মুহূর্ত দেরি না করে নিজের স্ত্রীর কাছে ছুটে গেলেন। তিনি মিনা মির্জাকে নিজের দুবাহুর বন্ধনে অত্যন্ত শক্ত করে জড়িয়ে ধরলেন এবং ওনার মাথায় হাত বুলিয়ে পরম মমতায় সান্ত্বনা দিতে লাগলেন। মিহাল কোলজুড়ে থাকা শিশু বাচ্চাটিকে পরম সাবধানে আরেকটু উঁচুতে তুলে নিয়ে বীর দর্পে সামনের দিকে এগিয়ে গেল। নিজের মায়ের এই অপমান সে সহ্য করতে পারল না। সে অত্যন্ত দৃঢ় অথচ বিনম্র কণ্ঠে সবার উদ্দেশ্যে বলল, আমার মাকে কেউ কোনো কড়া কথা বলবে না। আর মামারা, আমার মা প্যারিসে থেকে প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন তোমাদের ভীষণ মিস করতো। সব সময় আমাদের কাছে শুধু তোমাদের ভালোবাসার কথাই বলতো। এখন তো অনেক সময় পার হয়েছে, তোমাদের উচিত এই মিথ্যে মান অভিমান আর পুরনো দেয়াল ভেঙে ফেলে মাকে বুকে টেনে নেয়া। ভাগ্নের মুখের এমন পরিপক্ক আর যৌক্তিক কথা শুনে ইমরান মির্জা, নিলয় মির্জা এবং আকাশ মির্জা অনেক কষ্টে নিজেদের চোখের বাঁধভাঙা পানি আটকে রাখলেন। মায়ের করা আদেশের সামনে তারা অসহায়, কিন্তু ভেতরের মমত্ব আর ভাইদের টান তো আর অস্বীকার করা যায় না। 3 ভাই মিলে মায়ের নিষেধাজ্ঞা কিছুটা উপেক্ষা করে ধীরবাই মিহালের একদম কাছে এগিয়ে এলেন। পরম মায়ায় 3 ভাই একসাথে মিহালকে আর ওনার কোল জুড়ে থাকা শিশুটিকে নিজেদের বুকের মাঝে জড়িয়ে ধরলেন। মিহালের মাথায় পরম আদরে চুমু খেলেন 3 ভাই। তারপর ইমরান মির্জা মিহালের কানের কাছে মুখ নিয়ে অত্যন্ত নিচু ও ভারী স্বরে ধীরে ধীরে বললেন, আমরা এই পরিস্থিতির কাছে বড্ড নিরুপায় রে বাবা। আজ মির্জা পরিবার এই গুরুবার আর দায়িত্বটা আমরা তোর এই ছোট কাঁধেই দিয়ে গেলাম। আশা করি তুই যখন বড় হয়ে যাবি তখন নিজের যোগ্যতা দিয়ে আমাদের ভেতরের এই সব ভুল বোঝাবুঝি আর সমস্যার সমাধান করবি। তোর বড় মামাকে কথা দে যে তুই পারবি। মিহাল নিজের বয়সের তুলনায় অনেক বেশি ম্যাচিওর আর বুদ্ধিমান। বড় মামার চোখের সেই সুগভীর জল আর অসহায়ত্ব দেখে সে মুহূর্তেই বুঝতে পারল এই কঠোরতার পেছনে নিশ্চিতভাবে কোনো না কোনো বড় সামাজিক কারণ বা পারিবারিক প্রতিজ্ঞা লুকিয়ে আছে। বড়দের এই জটিল রহস্যকে সম্মান জানিয়ে সে আর কোনো পাল্টা প্রশ্ন করল না, আর কোনো কথাও বলল না। সে কেবল চোখ দিয়ে ওনার বড় মামাকে আশ্বস্ত করল যে সে এই গোপন দায়িত্ব আজীবন মনে রাখবে। ঠিক সেই আবেগঘন মুহূর্তেই মিহালের কোলে থাকা পুচকে শিশুটি এক অভাবনীয় কাণ্ড ঘটিয়ে বসল। সে মিহালের কোলের উপরে পরম শান্তিতে প্রস্রাব করে দিল।
করিডোরে উপস্থিত সবাই এক মুহূর্তের জন্য থমকে গেলেন, কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় ছিল মিহালের প্রতিক্রিয়া। যে ছেলেটি সবসময় চরম মাত্রায় হাইজিন মেনটেন করে চলে, কাপড়ে সামান্য ধুলোবালি লাগলেও যে তৎক্ষণাৎ জামাকাপড় বদলে ফেলার জন্য ছটফট করে, সে ছেলেটির পুরো শরীরে এখন একটি সদ্যজাত শিশুর প্রস্রাব লেগে আছে, অথচ তার মুখে বিরক্তি বা অস্বস্তির বিন্দুমাত্র কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। উল্টো সে নিজের ভেজা কাপড়ের কথা পাত্তাই না দিয়ে শিশুটির জন্য চরম উদ্গ্রীব হয়ে বলতে লাগলো। ও তো প্রস্রাব করে দিয়েছে। ওর গায়ে এই ভেজা টাওয়েলটা এখনই চেঞ্জ করা উচিত, নয়তো ওর ভীষণ ঠান্ডা লেগে যাবে। 10 বছরের একটা ছেলের এই অবিশ্বাস্য দায়িত্ববোধ আর মায়া দেখে মিহালের মা বাবা সহ মির্জা বাড়ির প্রত্যেকের রীতিমতো অবাক হয়ে গেলেন। ইমরান মির্জার মন তো এই ভাগ্নের জন্য এক গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় ভরে উঠল। তিনি আর দেরি না করে মিহালের কোল থেকে অতি সাবধানে শিশুটিকে নিজের হাতে তুলে নিলেন এবং পাশে দাঁড়িয়ে থাকা নিজের স্ত্রীর কোলে দিলেন। এরপর 3 ভাইয়ের কেউই আর তাদের সেই আদরের বোনের দিকে সরাসরি তাকাতে পারলেন না। আসল কথা হলো, ওনাদের সেই আদরের মিনার চোখের পানি সরাসরি দেখার মতো বুক ভরা সাহস বা শক্তি ওনাদের কারোরই ছিল না। ওনারা খুব ভালো করেই জানতেন বোনের এই অবিরত কান্নার ধারা ওনাদের ভেতরের কঠোরতার দেয়াল ভেঙে চুরমার করে দেবে, অথচ ওনারা এই মুহূর্তে নির্মম পরিস্থিতির শিকার। মিহাল পরিস্থিতিটা কিছুটা আঁচ করতে পারলেও সে এটাও বুঝতে পারল যে এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে থেকে কোনো কিছুই আর ঠিক করা সম্ভব নয়। পরিস্থিতি আরও শোচনীয় হয়ে উঠেছে। তার নানু তখনও কঠোর মুখে তার মাকে একের পর এক নির্মম কথা শুনিয়ে যাচ্ছেন। একদিকে মায়ের বুক ফাটা কান্না, আর অন্যদিকে বড়দের এই চিৎকার চেঁচামেচির শব্দে ভয় পেয়ে সেই নীলা তোয়ালে জড়ানো ছোট্ট শিশুটি তীব্র চিৎকারে কেঁদে চলেছে। নিজের জীবনের অত্যন্ত আপন এই 2 নারীর যুগপৎ কান্না মিহালের পক্ষে সহ্য করা অসম্ভব হয়ে উঠল। সে বুঝতে পারল এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে কোনো কিছু ঠিক করা সম্ভব নয়, তাই আপাতত মাকে নিয়ে এখান থেকে চলে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। সে এক ছুটে তার কান্নারত মায়ের কাছে চলে এলো, ওনার হাত দুটো শক্ত করে ধরে সান্ত্বনার সুরে বলতে লাগলো। মা চলো, আমাদের আর এখানে এক মুহূর্ত থাকার প্রয়োজন নেই। এতগুলো বছর যেহেতু তুমি ধৈর্য ধরেছ, আর মাত্র কয়েকটা বছর একটু ধৈর্য ধরো। আমি বড় হয়ে সব কিছু ঠিক করে দেবো, তোমাকে কথা দিচ্ছি। প্লিজ মা, তুমি আর কান্না করো না। তোমার কান্না আমি একদম সহ্য করতে পারি না। আর ওই পাশে থাকা ছোট্ট শিশুটার কান্না আমার বুকের ভেতরটা ছিঁড়ে ফেলছে। প্লিজ চলো এখান থেকে। মিহাল কথাগুলো অত্যন্ত আবেগের সাথে তার মাকে বলে আবার তার মামাদের দিকে তাকালো। নিজের চোখের কোণ থেকে এক ফোঁটা অশ্রু মুছে সে অত্যন্ত আকুল স্বরে ওনাদের উদ্দেশ্যে বলতে লাগলো। প্লিজ মামা, অন্তত এবার তোমরা থামো। তোমাদের নিজেদের কারণে তোমাদের নিজের বোন এবং ওই নিষ্পাপ শিশুটি ভীষণ কষ্ট পাচ্ছে। আগে আমি শুধু আমার মায়ের কষ্ট দেখতে পারতাম না, কিন্তু আজ এই হাসপাতালে এসে আমার মা সহ ওই নিষ্পাপ শিশুটির কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। প্লিজ তোমরা এবার থামো। মিহালের কণ্ঠের এমন সুগভীর আকুতি আর হাহাকার শুনে করিডোরে উপস্থিত মির্জা পরিবারের প্রত্যেকের চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু মিনা মির্জা নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি পরম বিস্ময় নিজের চোখের পানি মুছে স্বামীর দিকে তাকিয়ে বলতে লাগলেন। আমার যে ছেলে নিজের আত্মসম্মানের কারণে কখনো কারোর সামনে আজ পর্যন্ত এই প্লিজ শব্দটি ব্যবহার করেনি, সে আজ আমার জন্য এবং এই শিশুটির কষ্টের জন্য এই শব্দটি উচ্চারণ করলো। মিহালের এই অভাবনীয় আচরণ আর অধিকারের টান যেন মিনা মির্জার মনের সব গ্লানি এক মুহূর্তেই ধুয়ে মুছে সাফ করে দিল। তিনি বুঝতে পারলেন তার ছেলে আসলেই এক অনন্য হৃদয়ের অধিকারী হয়ে বড় হচ্ছে। মিনা মির্জার এই বিস্ময় ভরা কথা শুনে সেখানে উপস্থিত প্রত্যেকেই যেন নতুন করে মিহালের দিকে তাকালেন। মিনা মির্জা নিজের অশ্রুসিক্ত চোখ দুটো ছেলের মায়াবী মুখের ওপর স্থির রেখে আরও বলতে লাগলেন। ছোটবেলা থেকে ওর ব্যক্তিত্ব আর মনোভাব একদম ভিন্ন ছিল। কারো সামনে মাথা নত করতে ও কখনো রাজি হতো না, কাউকে প্লিজ বলা কিংবা সরি বলা ওর ডিকশনারিতে ছিল না, অথচ আজ ও এভাবে সবার কাছে অনুরোধ করছে। আমি আমার ছেলের এই অনুরোধ কোনোভাবেই ফেলতে পারবো না। চলো মিহালের বাবা। কথাটি বলেই তিনি এগিয়ে গেলেন এবং নিজের বড় ভাইয়ের স্ত্রীর কোল থেকে অত্যন্ত পরম মায়ায় সেই নীলা তোয়ালে জড়ানো ছোট্ট শিশুটিকে একবার নিজের বুকে তুলে নিলেন। শিশুটির কপালে এক দীর্ঘ ভালোবাসার চুমু এঁকে দিয়ে ওনার ভাবিকে বললেন। ওকে সাবধানে রেখো ভাবি।
এরপর শিশুটিকে এবার ওনার কোলে ফিরিয়ে দিয়ে নিজের স্বামীর হাত শক্ত করে ধরে এক মুহূর্ত আর পেছনে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলেন। মিহাল কিন্তু তখনও সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। মা বাবা কিছুটা এগিয়ে যেতেই সে অত্যন্ত ধীর কিন্তু দৃঢ় পায়ে নিজের বড় মামা ইমরান মির্জার একদম সামনে গিয়ে দাঁড়ালো। এরপর মিহাল শিশুটির তুলতুলে ছোট্ট হাতটি নিজের হাতের মাঝে নিল, সেখানে আলতো করে একটি বিদায়ী চুমু খেল। তার ঠোঁট দুটো তখন শিশুটির কানের খুব কাছে। সে একদম নিচে সরে অত্যন্ত গভীর এক প্রত্যয় নিয়ে ফিসফিস করে বলল, খুব শীঘ্রই আমাদের আবার দেখা হচ্ছে নীলাঞ্জনা। এভাবেই দেখা হলে কোনো ছোটয় আমার প্যান্ট ভিজিয়ে দিও, তাহলে চিনে যাব তোমাকে। কথাটি শেষ করে মিহাল আর এক সেকেন্ডও সেখানে কালক্ষেপণ করল না। নিজের ভেতরের এক অদ্ভুত জয়ের আনন্দ আর ভবিষ্যতের এক অদৃশ্য বন্ধন বুকে নিয়ে সেও দ্রুত পায়ে তার মা বাবার পেছন পেছন হাসপাতালের সেই করিডোর মারিয়ে চলে এলো।